নমস্কার, আমি আপনাদের সঙ্গে রাজীব। আপনারা দেখছেন সময় বার্তা নিউজ। জ্বলছে আগুন, পুড়ছে দেশ, মরছে জনতা, অথচ নীরব নির্বাক দর্শক সরকার। এ কোন দেশের প্রতিচ্ছবি? আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোন চেহারা দেখতে পাচ্ছি, যে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের নামে যে সংখ্যালঘু নিধন যজ্ঞে মেতে উঠেছে সেখানকার জামাত বা উগ্রপন্থীরা, তার বিরুদ্ধে সেই দেশের সরকার হাত গুটিয়ে চুপচাপ বসে রয়েছে। আর ক্রমাগত ভারত বিরোধী মন্তব্যের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রতি সেই দেশের জনতাকে খেপিয়ে তোলার কৌশল নেওয়া হয়েছে। আপনারা জানেন, সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশে অশান্ত। প্রতিনিয়ত সেই দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে। সেই বর্বরচিত আক্রমণ এতটাই নিম্নমানের, সেই বর্বরচিত আক্রমণ এমন পর্যায়ে চলে গিয়েছে যে পৈশাচিক বললেও কম বলা হবে। একটি রাষ্ট্র তার নিজের দেশের দেশবাসীকে রক্ষা করতে পারে না। আজকে সেই বিষয়েই এই প্রতিবেদনে কিছু আলোকপাত করব, যেখানে আপনারা জানতে পারবেন ইউনূস সরকার বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে কিভাবে একের পর এক বাংলাদেশের জামাত তথা মৌলবাদী উগ্রপন্থীরা ভারতবর্ষের বিরোধী কৌশল রচনা করে চলেছে। কি কারণে এই 10 দিনের মধ্যে ভারতবর্ষের হাই কমিশনারকে ঢাকার বিদেশ মন্ত্রক সেখানে ডেকে পাঠালো, ইউনূস সরকার ডেকে পাঠালো। এখনো পর্যন্ত তার পুঙ্খানুপুঙ্খ কোনো কারণ দর্শাতে পারেনি ঢাকা। সোমবার রাতেই আমরা জানতে পেরেছি বাংলাদেশে অবস্থিত ভারতের জন্য যে ভিসা প্রদানকারী কেন্দ্র, সেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে। একে একে বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আর সেই ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়ার নেপথ্যে যে কৌশল রচনা করেছে ইউনূস সরকার, তা অনেকটা এই রকম। একটু বিস্তারিত যদি খোঁজ খবর নিয়ে দেখা যাবে, ঘটনাটি কয়েকদিন আগে। ওসমান হাদির মৃত্যুর পর আগুনে জ্বলতে শুরু করে ঢাকা সহ ময়মনসিংহ, রাজশাহী, খুলনা সংলগ্ন বাংলাদেশের প্রত্যন্ত এলাকা। এই সামগ্রিক এলাকায় আমরা দেখতে পাই একের পর এক সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের উপর নিধনযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। সেখানকার হিন্দু পরিচিতি যাদের রয়েছে, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের উপরে খাঁড়ার ঘা নামিয়ে এনেছে ইউনূস সরকার এবং তার মৌলবাদী বন্ধুরা। তার ফলে কি ঘটতে চলেছে আপনারা এতদিনে বা এতক্ষণে জেনে গিয়েছেন। আজ যখন এই ভিডিও আপনারা দেখতে পাবেন, ততক্ষণে বাংলাদেশের সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় হাই কমিশনে তাদের ডেকে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক ভারতবর্ষের হাই কমিশনার প্রণয় বর্মাকে 10 দিনের মধ্যে এই মঙ্গলবার সকালেও ডেকে পাঠানোতে তা প্রায় 2 বার ডাক দেওয়া হয়ে গেল। এর কারণ কি? ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন ইউনূস সরকার হাত গুটিয়ে বসে রয়েছে এবং সর্বোপরি সরকারের প্ররোচনায় সারা বাংলাদেশ জুড়ে যখন হিন্দুদের ওপর অত্যাচার নেমে এসেছে, ঠিক সেই সময়ে দেখা গেল হিন্দু যুবক ময়মনসিংহের দীপু দাসের পৈশাচিক হত্যাকাণ্ড। দীপু দাসের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল, যে বিক্ষোভকারী জনতার হাতে যে সমস্ত মৌলবাদী উগ্রপন্থীরা দীপু দাসকে ওইভাবে গাছের মধ্যে বেঁধে নৃশংসভাবে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছিল, তারা তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ দিতে পারেনি। যে কারখানায় কাজ করত দীপু দাস নামের এই হিন্দু ছেলেটি, এই হিন্দু যুবকটি, সেই কারখানা থেকে সেই ফ্লোর ইনচার্জ তাকে একরকম জোর করে ওই উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেয়।
তার পরিণতিতে ঘটে যায় ওই রকম মর্মান্তিক হত্যাকাণ্ড। দীপু দাসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল যে সে মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কুমন্তব্য করেছে, কিন্তু বাংলাদেশের র্যাব অর্থাৎ তাদের যে পুলিশ প্রশাসন তারা তদন্ত করে জানতে পেরেছে না, এখনো পর্যন্ত দীপু দাসের বিরুদ্ধে এই ধরনের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ইউনূস সরকার অবশ্য 12 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। ভারত সরকার যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের মধ্য দিয়ে ঢাকাকে বার্তা পাঠানো হচ্ছে যে দীপু দাসের অপরাধীদের কঠোরতম শাস্তি প্রদান করতে হবে, ভারত কিন্তু বাংলাদেশের এই ধরনের কার্যকলাপের উপর প্রতিনিয়ত নজর রাখছে। ঠিক তখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস যেন একটু হাঁপ ছেড়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে পড়লেন যে ভারতকে বার্তা দিতে যে হ্যাঁ 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি না যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে কিনা ঢাকা। আমরা জানি না যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোন কোন ধারায় সেই দেশের নিয়মানুযায়ী একজন হিন্দু সংখ্যালঘু যুবককে ওইভাবে নৃশংস পুড়িয়ে মারার জন্য কঠোরতম শাস্তি প্রদান করা হবে। আমরা জানি না আবার কখন নীরবে নিশ্চুপভাবে ওই 12 জনকে ছেড়ে দেওয়ায় হাত লাগিয়ে দেবে ইউনূস সরকার। কিন্তু তার আঁচ এসে পড়েছে ভারতে, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র তাই স্বাভাবিকভাবেই আঁচ পড়বে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ উত্তাল হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন, যদিও এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি ভারত সরকার। সম্প্রতি কলকাতাতেও সেখানেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধু সন্তরা বিরাট মিছিল প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছেন। বাংলাদেশি ডেপুটি কমিশনের অফিসের সামনে গিয়ে তারা সেখানে প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় বিভিন্ন বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু মন্তব্য করে থাকেন, অনেক প্রতিবাদ জানিয়ে থাকেন, বিভিন্ন সময়ে তাকে টুইট করে এক্স হ্যান্ডেলে তার বার্তা দিতে দেখা যায়, কিন্তু এখন বাংলাদেশের হিন্দু যুবককে ওইভাবে বর্বরোচিতভাবে মেরে দেওয়ার প্রশ্নে সেই বিষয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি কেন? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, প্রশ্ন তুলছে সাধু সন্তরা, বিক্ষোভ সংগঠিত হচ্ছে, একের পর এক এই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। বাংলাদেশের এই ঘটনায় ভারতবর্ষের হিন্দু মননে কিন্তু অন্যরকম ছাপ পড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন, সেই ঘোষণার হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ যেভাবে অশান্ত হয়ে উঠেছে এবং ইউনূস সরকার যেভাবে হাত গুটিয়ে বসে রয়েছে একেবারে ঠুঁটো জগন্নাথের মতো, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ফের ক্ষমতায় থাকার জন্য ওই নির্বাচনকে ঘুরিয়ে দিয়ে গুলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া যাতে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় এবং সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের যে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক বজায় থাকতো সেই সুসম্পর্ক যেন বজায় না থাকে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বাংলাদেশের তথাকথিত মৌলবাদী উগ্রপন্থীরা প্রতিনিয়ত ভারতবর্ষের বিরোধী মন্তব্য করে চলেছেন, 7 সিস্টার্স দখলের হুমকি দিচ্ছেন। ক্ষমতা কতখানি যে মৌলবাদী উগ্রপন্থী নেতারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বড় বড় বুলি আওড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করি, ক্ষমতা কতখানি? ভারতবর্ষের 7 সিস্টার্স দখল নয়। ভারতবর্ষ যদি মনে করে নিমেষের মধ্যে আপনাদের মতো এরকম মৌলবাদী উগ্রপন্থীদের কড়া জবাব দিয়ে আসতে পারে। ভারতীয় সেনা এতটাই শক্তিশালী, বিশ্বের অনেক দেশ এই মুহূর্তে ভারতবর্ষকে সমীহ করে চলে। সুতরাং বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য এইভাবে করে চললে, নিয়মিত যদি এই ধরনের ঘটনাকে সেই দেশের সরকার প্রশ্রয় দিতে থাকে, তা কিন্তু আগামী দিনে ভারত বাংলাদেশের বিদেশ নীতিতে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটি প্রতিবন্ধকতা তৈরি হবে। নিজেদের শক্তিকে বোঝার চেষ্টা করুন, নিজের দেশের সংখ্যালঘুদেরকে বাঁচানোর চেষ্টা করুন। ভারতবর্ষে সংখ্যালঘুরা আক্রান্ত নয়, ভারতবর্ষের সংখ্যালঘুরা তাদের অধিকার সম্বন্ধে সচেতন। ভারতবর্ষের সংখ্যালঘুরা এখনো পর্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, এটাই ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি।
ভারত সরকার কঠোর হাতে এই ধরনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে চলে। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালী সরকারের নামে মোহাম্মদ ইউনূস যে দায়িত্বে বসেছেন তা রীতিমতো একটা পুতুলের মতো। এখনো পর্যন্ত দীপু দাসের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না পেয়ে, দীপু দাসকে ওইভাবে পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িত যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে কঠোরতম শাস্তির দাবি ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু সর্বসমক্ষে হাজির করা উচিত। এই পরিস্থিতিতে ভারতবর্ষের তরফে বাংলাদেশে যে সমস্ত ভিসা কেন্দ্রগুলি ছিল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা একে একে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তার কারণ বাংলাদেশ সরকার ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল সেই সম্পর্ককে তৈরি না করে ইউনূস সরকার সুকৌশলে যেন বারে বারে ভারত বিরোধী মন্তব্যের প্রতি সেখানকার জামাত, উগ্রপন্থী, মৌলবাদী শক্তিকে প্ররোচিত করে চলেছে। তা না হলে এই ঘটনা ঘটতে পারে না। এখনো পর্যন্ত অভিযোগ আসছে। আজকে মঙ্গলবার সকালবেলায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে ঢাকায়। বিদেশ মন্ত্রক জানতে চেয়েছে কি কারণে ডেকে পাঠানো হয়েছে, এখনো স্পষ্ট নয়। ভারত সরকার সেই বিষয়ে খোঁজ খবর করবে, কিন্তু স্পষ্টভাবে একটা বিষয় জানিয়ে দেওয়া দরকার, যেভাবেই হোক না কেন কখনোই কোনোভাবে বাংলাদেশে সংখ্যালঘু নিধনযজ্ঞকে সমর্থন করা যায় না। এর প্রতিবাদ আছড়ে পড়ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষে। ভারতবর্ষের হিন্দু মননেতার আঘাত লাগছে, ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের উপর সেই প্রভাব এসে পড়ছে। আর সেই একই প্রশ্ন করতে হয় যখন কলকাতার রাজপথে বিরোধী দলনেতার নেতৃত্বে সাধু সন্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন। এই পরিস্থিতি তৈরি হলো কেন? তার কারণ এখনো পর্যন্ত রাজ্যের তৃণমূল সরকার শাসক দলের তরফে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রতিবাদ জানাননি বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। সেখানকার দীপু দাসের এই পৈশাচিক হত্যাকাণ্ড নিয়ে সরব হতে দেখা যায়নি। অনেককে বিভিন্ন সময়ে মোমবাতি মিছিল করতে দেখা গিয়েছে, প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে, এক্স হ্যান্ডেলে বিরোধী বার্তা পাঠাতে দেখা গিয়েছে, কিন্তু এখন সকলে যেন নিশ্চুপ। আর এটাই কিন্তু ভারতবর্ষের তথা পশ্চিম বাংলার হিন্দু মননে আস্তে আস্তে অঙ্কুরিত বীজ ক্রমশ মহীরুহের আকার ধারণ করতে চলেছে। আর তাই হয়তো আগামীতে দেখা যাবে হিন্দু ঐক্য পশ্চিম বাংলায় আরো বেশি সংগঠিত হয়ে যাবে। এই কারণে আমরা এই প্রতিবেদনের শেষে একটি আশা রাখি, আমাদের বাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে যেভাবে আমরা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অপরের পাশে দাঁড়িয়ে চলতে পারি, প্রতিবেশী কোনো রাষ্ট্রের পরিস্থিতি সেই সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আপনাদের নজর থাকুক আমাদের এই চ্যানেলে।